আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইউনিক কি কনস্ট্রেন্ট। ইউনিক কি কনস্ট্রেন্ট নিয়ে আপনাদের টুকটাক ধারণা থাকার কথা। We use unique key constraint to enforce uniqueness of a column where the column should not allow any duplicate values. সাপোজ আপনার টেবিলে অনেকগুলি কলাম আছে, আপনি চাচ্ছেন কোনো একটা কলামের ভ্যালু ইউনিক হবে। সাপোজ ইমেল একটা কলাম আপনি চাচ্ছেন ইউনিক হবে, বা একটা মোবাইল নাম্বার বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা, এই টাইপের কোনো একটা কলাম আপনি চাচ্ছেন যে ভ্যালুগুলি ইউনিক হবে, এখানে কেউ ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করতে পারবে না। তো এই অবস্থায় আপনি এই ইউনিক কি কনস্ট্যান্টটা ইউজ করতে পারেন। তো এটা এখানে বলা হয়েছে উই ইউজ ইউনিক কনস্ট্যান্ট টু এনফোর্স ইউনিকনেস অফ এ কলাম where the column should not allow any duplicate values. We can add a unique constant through the designer or through a query. মানে আমরা ইউনিক কি কনস্ট্যান্টটা কোয়েরি ইউজ করে একটা টেবিলে অ্যাড করতে পারি, প্লাস হচ্ছে আমরা ইউআই ডিজাইন থেকেও একটা ইউনিক কনস্ট্যান্ট অ্যাড করতে পারি আমরা, সরি, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আর কি। তো সেটা আমরা দেখবো এখন। আচ্ছা, অ্যাড এ ইউনিক কনস্ট্যান্ট ইউজিং এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ডিজাইনার। তো এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ডিজাইনার থেকে আমরা একটা ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করতে পারি। সেটা কি হবে? প্রথম হচ্ছে রাইট ক্লিক অন দ্য টেবল এন্ড সিলেক্ট ডিজাইন। আপনি যেই টেবিলে হচ্ছে ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করতে চান সেই টেবিলের উপরে রাইট ক্লিক করবেন এবং সিলেক্ট ডিজাইন সিলেক্ট করবেন। দেন হচ্ছে রাইট ক্লিক অন দ্য কলাম এন্ড সিলেক্ট ইন্ডেক্স কিজ। হ্যাঁ, এই যে নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে যাচ্ছি। আচ্ছা, আমরা কানেক্ট করি ডাটাবেসের সাথে। আচ্ছা, কানেকশন হয়ে গেল, ডাটাবেসটা এক্সপান্ড করি। আচ্ছা, ধরি আমাদের ডাটাবেস হচ্ছে টেস্ট ডিবি। টেস্ট ডিবির মধ্যে আমাদের বেস্ট কয়েকটা টেবিল আছে, সেখানে আমরা টিবিএল পার্সনের মধ্যে পার্সন আইডি, পার্সন নেম, এই দুইটা কলাম আছে। আর জেন্ডারের মধ্যে কলাম আছে জেন্ডার আইডি, জেন্ডার নেম। তো সাপোজ আমরা পার্সনের নেমটা ইউনিক করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে টেবিলটা সিলেক্ট করলাম, এরপর রাইট ক্লিক, ডিজাইন। আচ্ছা, আমার টেবিলের ডিজাইনটা চলে আসছে। এখন আমি হচ্ছে এই যে পার্সন নেমের উপর, যেহেতু আমি পার্সন নেমটা যেহেতু ইউনিক চাচ্ছি, সো এই কলামটা আমাকে যেহেতু ইউনিক করতে হবে, সো এই কলামের উপর আমি রাইট ক্লিক করলাম, ইন্ডেক্স কিজ সিলেক্ট করলাম। আচ্ছা, দেন হচ্ছে ক্লিক অ্যাড। অ্যাড মিন্স হচ্ছে আমরা এইখান থেকে অ্যাড করব। যে আমার হয়তো ওই টেবিলে একটা কলাম অলরেডি আছে, ওই কলামে অলরেডি আমার একটা কি আছে, সেটা হচ্ছে প্রাইমারি কি। অলরেডি একটা প্রাইমারি কি আছে। এখন চাইলে আমরা নতুন একটা কি এখানে অ্যাড করতে পারি, অ্যাড দিতে হবে। and for column select the column name you want to unique। দেখেন এখানে কলাম নেম আছে, জেনারেলের আন্ডারে কলাম, এই যে আইডি হচ্ছে কলাম নেম। for type choose unique key, এখানে আবার টাইপ আছে দেখেন, হ্যাঁ, ইউনিক কি। ফাইনালি হচ্ছে ক্লিক ক্লোজ সেভ দ্য টেবল। ফাইনালি আমরা ক্লোজ করে দিব এবং টেবিলটা সেভ করব। এই জিনিসটাই আমার এখানে একটা পিকে আছে, মানে প্রাইমারি কি অলরেডি একটা আছে, যেহেতু ওই টেবিলে আমরা একটা প্রাইমারি কি দিয়ে আসছি। এখন আমরা একটা নতুন কি অ্যাড করব, এই যে এটা পার্সন, এখানে আমরা একটা নতুন কি অ্যাড করলাম। আমার এই কিটা আমি বসাইতে চাচ্ছি
পারসন নেম এই কলামের আন্ডারে, আর শর্ট অর্ডার অ্যাসেন্ডিং এটা ডিফল্ট, আমরা চাইলে ডিসেন্ডিং করতে পারি। ইজ ইউনিক, ইয়েস আমরা ইউনিক করব। কি টাইপ, ইউনিক। আর এখানে আমার এই যে নাম, কনস্ট্যান্টের নামটা, এটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, বা ডিফল্ট একটা নাম এটা চলে আসছে এই। তো আমার এখন একটা টেবিলে দুইটা কি হলো, একটা হচ্ছে প্রাইমারি কি আর একটা হচ্ছে ইউনিক। ইউনিক কি এর জন্য হচ্ছে এটা, আমি ক্লোজ করে দিলাম। ফাইনালি আমি সেভ করতেছি টেবিলটা। বাস এখন আমার এই যে পারসন নেম কলামটা পারসন টেবিলের, এটা কিন্তু ইউনিক হয়ে গেল। আমি চাইলে এই কলামের মধ্যে একই নাম দুইবার আমি এন্ট্রি দিতে পারবো না, সেভ করতে পারবো না। এটাই হচ্ছে ইউনিক কি এর কাজ। তো আমরা ডিজাইন মোড ইউজ করে, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ডিজাইন মোড ইউজ করে কিভাবে একটা ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করতে হয় একটা টেবিলের একটা কলামে, সেটা আমরা দেখলাম। আর এখন আমরা দেখব ইউনিক কি কনস্ট্যান্ট কিভাবে কোয়েরি ইউজ করে করা হয়। এখানে একটা एग्जांपल দেয়া আছে, alter table table name, add constant constant name, আর কনস্ট্যান্টের টাইপ হচ্ছে ইউনিক। আর এখানে কোন কলামটা আমি ইউনিক করতে চাই সেটা বলে দেব। এটা হচ্ছে एग्जांपलটা। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। কোয়েরি নিউ কোয়েরিতে যাচ্ছি। আমরা টেস্ট ডিবি ব্যবহার করতেছি এবং টেস্ট ডিবিতে আমাদের টেবিল হচ্ছে পারসন টেবিল। আচ্ছা, আমরা যখন পারসন টেবিলে করছি, এখন আমরা জেন্ডার টেবিলের এই জেন্ডার নেমটা হচ্ছে ইউনিক করি। অল্টার টেবিল টেবিল না, আমাদের টেবিল হচ্ছে ট্রিভিয়াল জেন্ডার। অ্যাড কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেম, সাপোজ আমি কনস্ট্যান্টের নাম দিলাম জেন্ডার, আর কনস্ট্যান্টের টাইপ হচ্ছে ইউনিক। ইউনিক। আর আমরা যেই কলামে হচ্ছে যেই কলামটাকে আমরা ইউনিক করতে যাচ্ছি সেই কলামের নাম হচ্ছে জেন্ডার নেম। হ্যাঁ, জেন্ডার। এখন আমরা এটা এক্সিকিউট করব। কমান্ড সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখি যে আমার এই কনস্ট্যান্টটা ক্রিয়েট হয়েছে কিনা। এই যে দেখেন ক্রিয়েট হয়েছে, সেম নেম। তো আমরা ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করলাম দুই ভাবে, একটা হচ্ছে আমরা ডিজাইনার ইউজ করে করলাম, আর একটা হচ্ছে আমরা কোয়েরি ইউজ করে করলাম। তো আমরা এখানে একটা জিনিস চেক করে দেখতে পারি যে এটা ইউনিক করার পরে ডুপ্লিকেট ভ্যালু আমি ইনসার্ট দিতে পারি কিনা। জেন্ডার, আমি এখন দেখি জেন্ডার টেবিলে আমার কি কি ভ্যালু আছে। আচ্ছা, ফিমেল মেল আননোন, এই তিনটা ভ্যালু এখন আমার আছে। এখন আমি আরেকটা ভ্যালু এখানে ইনসার্ট করার জন্য চেষ্টা করব। জেন্ডার টেবিলে সাপোজ আমি ফিমেলটা ট্রাই করি।
আইডি দিলাম 4, যেহেতু আমার 3টা আছে আমি চতুর্থটা দিলাম 4 দিলাম। ফিমেল, আমার ফিমেল একটা আছে দেখেন। তারপরে আমি আরেকটা ফিমেল অ্যাড করার চেষ্টা করতেছি, দেখি এটা সম্ভব হয় কিনা। দেখেন হচ্ছে না। ভায়োলেশন অফ ইউনিক কি কনস্ট্রেন্ট, ক্যান নট ইনসার্ট ডুপ্লিকেট কি ইন অবজেক্ট ট্রিভিয়াল ওবিজে ট্রিভিয়াল জেন্ডার ডুপ্লিকেট কি ভ্যালু। আচ্ছা আমরা আবার টেবিলটা চেক করি। আমার টেবিলে হচ্ছে 3টা ভ্যালু আছে, 3টা রো আছে, তার মধ্যে জেন্ডার নেম হচ্ছে ফিমেল, মেল, আননোন, এই 3টা আছে। তো আমি ফিমেল যেহেতু ট্রাই করলাম নিল না, আমি এখন ফিমেল 2 ট্রাই করব। এটা আমার এখানে নাই, এটা দেখি নাই কিনা। দেখেন ফিমেল 2 কিন্তু নিয়ে নিচ্ছে। আবার আমি টেবিলটা চেক করি যে ফিমেল 2 নিয়ে নিলাম, এবং এখানে একটা ইন্ডেক্সিংও হয়েছে। দেখেন এই কলাম অনুযায়ী কিন্তু এখানে ইন্ডেক্সিং হয়েছে এফ এম ইউ। সো আমরা যখন ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করি বাই ডিফল্ট এখানে অ্যাসেন্ডিং একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়। তো ইউনিক কি কনস্ট্যান্টটা আশা করি বোঝা গেছে। তো এখানে আরো কিছু বিষয় আছে। বোথ প্রাইমারি কি এন্ড ইউনিক কি আর ইউজড টু এনফোর্স দ্য ইউনিকনেস অফ এ কলাম, সো হোয়েন ডু ইউ চুজ ওয়ান ওভার দ্য আদার। মানে আপনি যখন প্রাইমারি কি অ্যাড করবেন একটা কলামের মধ্যে, সেটাও কিন্তু আপনার ভ্যালুগুলি ইউনিক করে, এবং আপনি যখন ইউনিক কি অ্যাড করবেন সেটাও কিন্তু আপনার ওই কলামের ভ্যালুগুলি ইউনিক করে। তাহলে আমরা কখন প্রাইমারি কি ইউজ করব এবং কখন ইউনিক কি ইউজ করব, এটা একটা কোশ্চেন। A table can have only one primary key. If you want to enforce uniqueness on 2 or more column, then we use unique key constant. তো বিষয়টা হচ্ছে একটা টেবিলে আপনি একটার বেশি প্রাইমারি কি অ্যাড করতে পারবেন, কিন্তু আপনি যদি চান যে একাধিক কলামকে আপনি ইউনিক করবেন, প্রাইমারি কি যেটাতে দিচ্ছেন আরো 2-3টা কলাম, হয়তো আপনার একটা কলাম আছে এনআইডি, আরেকটা কলাম আছে ফোন নাম্বার, আরেকটা কলাম আছে হয়তো ইমেল, আপনি চাচ্ছেন ওগুলিও ইউনিক করতে, আপনি এনআইডি ইউনিক করতে চাচ্ছেন, ফোন নাম্বার ইউনিক করতে চাচ্ছেন, ইমেল ইউনিক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সবগুলিতে তো আর আপনি প্রাইমারি কি অ্যাড করতে পারবেন না, প্রাইমারি কি তো যে কোনো একটার মধ্যে আপনাকে একটা কলামে অ্যাড করতে হবে। এই জন্য বাকিগুলিতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করতে পারবেন। তো বাকি কলামগুলিকে আপনি ইউনিক করে দিতে পারবেন। বাকি কলামগুলিতে যখন আপনি ইউনিক করবেন তখন ওই কলামগুলিতে আপনার ডুপ্লিকেট ভ্যালু কেউ ইনসার্ট দিতে পারবে না। এই হচ্ছে ইউনিক কি কনস্ট্যান্টের পারপাসটা। What is the difference between primary key constant and unique key constant? Unique key constant আর primary key constant এর মধ্যে ডিফারেন্সটা কি, এটা একটু মনে রাখেন, চেষ্টা করবেন মনে রাখার জন্য। A table can have only one primary key but more than one unique key. একটা টেবিলের মধ্যে একটাই প্রাইমারি কি সম্ভব, একের বেশি প্রাইমারি কি সম্ভব না। বাট একটা টেবিলের মধ্যে ইউনিক কি কনস্ট্যান্ট আপনি একাধিক ব্যবহার করতে পারবেন, 3টা-4টা কলামের মধ্যেও আপনি ইউনিক কি কনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। সো এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে primary key does not allow nulls whereas unique key constant allow one null. ব্যাপার হচ্ছে আপনি যদি কোনো একটা কলামে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করেন, ওই কলামের মধ্যে একটাও আপনি নাল ভ্যালু অ্যাড করতে পারবেন না। সো নাল নট অ্যালাউড প্রাইমারি কি কনস্ট্যান্টের ক্ষেত্রে। আর ইউনিক কি এর ক্ষেত্রে একটা নাল ভ্যালু আপনি অ্যাড করতে পারবেন, একটা, হয়তো 50টা রো আছে, এর মধ্যে একটা রো এর মধ্যে আপনি হয়তো নাল ভ্যালু অ্যাড করছেন, কিন্তু সেকেন্ডটা আর করতে পারবেন না। নেচারটা হচ্ছে ইউনিক, নালটাও একটা ইউনিক ভ্যালু হইল, যেহেতু আর কোনো নাল ওই কলামে আপনি রাখতে পারবেন না। সো এই বিষয়টা এখানে বলা হয়েছে, প্রাইমারি কি ডাজ নট অ্যালাউ নালস whereas ইউনিক কি অ্যালাউস অনলি ওয়ান নাল। মানে আপনি যদি একটা কলামে ইউনিক করেন, একটা নাল ভ্যালু আপনি ওইটাতে ইনসার্ট দিতে পারবেন, কিন্তু আর দিতে পারবেন না। সেই কথাটা এখানে বলা হয়েছে যে ইউনিক কি অ্যালাউস ওয়ান নাল। টু ড্রপ দ্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দুইভাবে আমরা ড্রপ করতে পারি, রাইট ক্লিক দ্য কনস্ট্যান্ট এন্ড অ্যাড ডিলিট, ডিলিট কনস্ট্যান্ট ডিলিট দিতে হবে, এটা হচ্ছে ডিজাইন মোড ব্যবহার করে। আরেকটা হচ্ছে ইউজিং এ কোয়েরি, আমরা কোয়েরি ইউজ করেও কনস্ট্যান্ট ডিলিট করতে পারি। সেই সিনট্যাক্সটা হচ্ছে এরকম, অল্টার টেবল টেবল নেম ড্রপ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেম। আমরা একটু এটা এখান থেকে দেখি।
অল্টার টেবল নেম, আমি জাস্ট এখানে ড্রপ কনস্ট্যান্ট নেম, তখন আর এটা আমার দরকার হবে না। এক্সিকিউট করলাম, সাকসেসফুলি কমপ্লিট। আমি চেক করে দিই, এখানে শুধুমাত্র প্রাইমারি কনস্ট্যান্টটাই আছে, আমার ইউনিক কি বানায়। আরেকটা অপশন হচ্ছে সরাসরি এখান থেকে আপনি রাইট ক্লিক করে ডিলিট করে ফেলতে পারেন। ডিলিট দিলাম, জাস্ট ওকে। ইরর দেখাচ্ছে কেন? রিফ্রেশ করে নিলাম, এবার আর নাই। হ্যাঁ, এটা এখান থেকে করা যায়। আচ্ছা, এটা আমি রিফ্রেশ দেই নাই, প্রথমে একটা নাম আসছিল, সেটা নামটা আসলে ম্যাচ করতেছিল না। রিফ্রেশ দেওয়ার পরে এখন এটা হচ্ছে ডিলিট করে দেব। সো এই হচ্ছে দুইটা ওয়ে আপনার ইউনিক কি কনস্ট্যান্ট ড্রপ করার বা ডিলিট করার। ইউনিক কি কনস্ট্যান্টটা আশা করি বোঝা গেছে। আরো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না। আচ্ছা, তো আমরা সামনে আগাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে আলোচনা করব সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে। আমরা ডাটাবেজে যখন কোয়েরি লিখি আমাদের সিলেক্ট স্টেটমেন্টের প্রচুর ব্যবহার হয়। তো সিলেক্ট স্টেটমেন্টের বেসিকটা কেমন হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত হচ্ছে বেসিক সিলেক্ট স্টেটমেন্ট সিনট্যাক্স। এটা হচ্ছে বেসিক সিলেক্ট স্টেটমেন্ট সিনট্যাক্স আর কি। তো এখানে কলাম লিস্ট বলতে কি বোঝানো হয়েছে, একটা টেবিলে যদি আমার 2টা 3টা 4টা 5টা কলাম থাকে, সেই কলামগুলি লিস্ট আমি এখানে কমা দিয়ে লিখবো। দেন ফ্রম হচ্ছে টেবল। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সাপোজ আমার টেবিলের নাম হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম, আমার টেবিলের নাম হচ্ছে পার্সন। পার্সনের মধ্যে আমার 2টা কলাম আছে, এই 2টা কলামের লিস্ট আমি এখানে স্টার না দিয়ে এইভাবে দিতে পারি। পার্সন আইডি, পার্সন নেম, এরপরে ফ্রম দিয়ে হচ্ছে টেবিল পার্সন হচ্ছে আমার টেবিল নেম। এখন আমি এটা এক্সিকিউট করলে সেম জিনিসটাই আসবে। তো এটা হচ্ছে সিলেক্ট স্টেটমেন্টের একদম বেসিক একটা স্ট্রাকচার। সেটাই এখানে বলা হয়েছে যে বেসিক সিলেক্ট স্টেটমেন্ট। এটা হচ্ছে আপনার বেসিকটা এখানে দেখানো হয়েছে, এবং এইখানে হচ্ছে প্র্যাকটিক্যালি এটা দেখানো হয়েছে স্টার চিহ্ন দিয়ে। ইফ ইউ ওয়ান্ট টু সিলেক্ট অল দ্য কলাম ইউ ক্যান ইউজ স্টার। ফর বেটার পারফরমেন্স ইউজ দ্য কলাম লিস্ট ইনস্টেড অফ ইউজিং স্টার। যেটা বলছে, কারণ আপনার টেবিলের মধ্যে হয়তো 50টা কলাম আছে, এখন 50টা কলামের নাম আপনি লিখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি স্টার ব্যবহার করতে পারেন। জাস্ট এরকম স্টার দেখেন, আমার 2টা কলাম আছে, 2টা কলামে চলে আসছে। আর এখানে আমি সরাসরি কলামের নাম লিখে দিচ্ছি, তা তো একই। আর যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন, বেটার হচ্ছে কলামের লিস্ট ব্যবহার করা, মানে সরাসরি কলামের নামগুলি ব্যবহার করা হচ্ছে বেটার পারফরমেন্সের ক্ষেত্রে। স্টারটা যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো, ব্যবহার না করা ভালো, এটা বলা হয়েছে এখানে। আচ্ছা, to select distinct rows use distinct keyword। তো এখানে একটা বিষয় আছে, ধরেন আমার টেবিলে যে রো গুলি আছে সেই রো এর মধ্যে ডুপ্লিকেট ভ্যালু আছে বা ডুপ্লিকেট রো আছে, আমি চাচ্ছি সেগুলিরে ইউনিক করার জন্য রো গুলো। তো আমি ইউনিক করতে চাইলে এই ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আমরা এখানে সিলেক্ট ডিস্টিংক্ট কলাম লিস্ট ফ্রম টেবল। আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে,
distinct city from trivial person. আমার trivial person এর মধ্যে দেখেন এইখানে 5টা নাম আছে, সালাম, বরকত, জব্বার, শিল্পী, পরে। এখন আমি আগে নাম এখানে ও সরি, আমার তো এখানে যেহেতু স্ট্রিম, আমি 3বার অ্যাড করলাম। দেখেন আমার সালাম বেশ কয়েকবার আছে, উপরেও একবার আছে। এখন আমি যদি চাই যে সালাম লেখাটা একবারেই আসবে, ডুপ্লিকেটটা আসবে না, হ্যাঁ ডুপ্লিকেটটা আসবে না, সেক্ষেত্রে আমাকে ডিস্টিংক্ট ব্যবহার করতে সিলেক্ট ডিস্টিংক্ট পারসন নেম। দেখেন সালাম একবারই আসছে। সো ডিস্টিংক্ট লেখার পারপাসটা আশা করি বোঝা গেছে, যে একটা টেবিলে আপনার অনেকগুলি রো আছে, সেই রোতে যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে এবং আপনি যদি চান যে না শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলি আপনি নেবেন, তখন আপনি ডিস্টিংক্ট ব্যবহার করবেন। সাপোজ একটা টেবিলের মধ্যে হচ্ছে 10 জন পার্সন আছে, 10 জন পার্সনের জন্য হয়তো 4টা বা 5টা সিটি থেকে 10 জন পার্সন আসছে, এই 10 জন পার্সনের 5টা সিটি আছে। আপনি যদি অল সিলেক্ট করেন, আপনি যদি কোনো হোয়ার ক্লোজে কোনো কন্ডিশন না দেন, তাহলে 10 জন পার্সনকেই দেখাবে এবং সিটি 10 বার দেখাবে, এখানে ডুপ্লিকেট থাকতে পারে। আপনি যদি চান যে না সিটিগুলি শুধু নেবেন এবং ইউনিক সিটিগুলি নেবেন, একটা সিটির নাম একবারই আসবে, তখন হচ্ছে সিটির নাম দিবেন আর এখানে ডিস্টিংক্ট দিবেন, তখন এরকম চলে আসবে আর কি। তো আমাদের এখানে এই যে এক্সাম্পলটা এরকম ছিল আর কি। আচ্ছা, ফিল্টারিং রোজ উইথ হোয়ার ক্লোজ। আমরা যখন সিলেক্ট কমান্ড ব্যবহার করি তখন আমরা হোয়ার ক্লোজে বলে দিতে পারি রোগুলি কিভাবে ফিল্টার হবে। সবগুলি রো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি কিছু ফিল্টারিং রো। সেটা কি হবে? দেখেন এখানে আমার 8টা রো আছে, তো আমি সাপোজ এখানে হোয়ার ক্লোজ দিলাম, হোয়ার পার্সন নেম পার্সন সালাম দিলাম, বেশ কয়েকজন আসবে। আমার 4 জন সালাম আসছে, চলে আসছে। অথবা এমনও হইতে পারে যে আমি আইডি দিয়ে চেক করে নিয়ে আসতে পারি, যার পার্সন আইডি 102 আমি তারটা আনবো, এরকম হইতে পারে। যার পার্সন আইডি হচ্ছে 102, শুধুমাত্র 102 যারটা তারটা আসছে। তো হোয়ার ক্লোজের কাজ হলো কলামগুলিকে ফিল্টারিং করা। সেই ফিল্টারিংটা আপনি একটা কলাম দিয়ে করতে পারেন বা 2টা কলাম দিয়েও করতে পারেন, সেগুলি আমরা সামনে আরো ডিটেলস দেখব। তো এই হচ্ছে সিলেক্টিভ স্টেটমেন্টের একদমই বেসিক। আমরা যখন একদম প্রাথমিক পর্যায়ে হচ্ছে সিলেক্টিভ স্টেটমেন্টটা শিখি তখন আমরা এইভাবে শিখি। তো নিচে একটা এক্সাম্পল দেখেন, সিলেক্ট কলাম লিস্ট ফ্রম টেবল নেম হোয়ার ফিল্টার কন্ডিশন। সো এটার এক্সাম্পলটা হচ্ছে এই যে এটা, আমরা সবগুলি রাখি না তাইলে হয়তো কনফিউশন তৈরি হবে। সিলেক্ট কলাম লিস্ট দিলাম ফ্রম টেবল নেম, আর হোয়ার দিয়ে হচ্ছে আমরা এখানে কন্ডিশনটা দিলাম হোয়ার পার্সন আইডি 102, যার পার্সন আইডি 102 শুধুমাত্র সেই আসবে। এই হচ্ছে আমার কন্ডিশন। আর নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, নেম, ইমেল, ট্রিভিয়াল পার্সন, হোয়ার সিটি, লন্ডন। হয়তো আপনার ট্রিভিয়াল পার্সনের মধ্যে হয়তো 100 রো আছে, তাদের হয়তো আরেকটা কলাম আছে সিটি,
তো এখানে 5টা সিটির লোক আছে হয়তো, যাদের আপনি দেখতে যাচ্ছেন শুধুমাত্র লন্ডনের কারা আছে, সেক্ষেত্রে আপনি হায়ার কন্ডিশনে দিয়ে দিলেন সিটি সমান সমান লন্ডন। দ্যাট মিন্স যাদের সিটি লন্ডন তাদেরকে দেখাবে। এই হচ্ছে হায়ার ক্লোজের কাজটা। তো সিলেক্টিভ স্টেটমেন্টের একদমই বেসিক সিনট্যাক্স গুলি আমরা দেখলাম, সামনে হয়তো আমরা আরো ডিটেলস দেখব। তো সিলেক্টিভ স্টেটমেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কোশ্চেন আছে যে এই জায়গাটায় বুঝি নাই? না ভাই। না। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে আগে। আচ্ছা এখন আমরা যে লেসনটা দেখবো এটা হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাই নিয়ে এখন আমরা আলোচনা করব। In SQL Server, we have got lots of aggregate functions. Example: count, sum, average, mean, max. SQL Server এ আমরা অনেকগুলি aggregate ফাংশন পাবো, অনেক আছে। তার মধ্যে কয়েকটা কমন হচ্ছে count, sum, average, mean, max, এগুলি হচ্ছে aggregate ফাংশন। aggregate ফাংশন নিয়ে কি আপনাদের মধ্যে কোনো ধারণা আছে, জানা আছে aggregate ফাংশন কি? শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ সাইদুল ভাই, এগ্রিগেট ফাংশন তো আমরা এই আপনি যা দেখাইলেন সামের ক্ষেত্রে বেশি ব্যবহার করি। আমি হচ্ছে একটা এগ্রিগেট ফাংশন আর কি। হ্যাঁ, যে এসকিউএল সার্ভারে বিল্ট ইন কিছু এগ্রিগেট ফাংশন আছে, যাই হোক এটা আমরা দেখব। তার মধ্যে কাউন্ট, সাম, এভারেজ, মিন, ম্যাক্স এগুলি হচ্ছে বেসিক কিছু কমন কিছু এগ্রিগেট ফাংশন। তো আমরা এই চ্যাপ্টারে আমরা শিখবো হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাই এর কাজটা কি বা কি জন্য আমরা ব্যবহার করি এটা শিখব। The group by clause is used to group a selected set of rows into a set of summary rows by the values of one or more columns or expressions. This is always used in conjunction with one or more aggregate function. ধরেন আপনার একটা টেবিল আছে, সাপোজ টিপিএল পারসন। এই পারসন টেবিলের মধ্যে পার্সনের আইডি আছে, নেম আছে, হয়তো তার সিটি আছে, হ্যাঁ, 3টা কলাম। আপনি জানতে চাচ্ছেন ঢাকার কতজন আছে, হ্যাঁ, আপনি জানতে চাচ্ছেন কুমিল্লার কতজন আছে, চিটাগাংয়ের কতজন আছে, এরকম আপনি জানতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে এগ্রিগেট ফাংশনের ব্যবহার আছে। তো সেটা আমরা সামনে দেখতেছি কিভাবে করতে হয়। দেখেন নিচে 2টা টেবিলের एग्जांपल দেওয়া আছে। I want an SQL query. I want an SQL query which gives total salaries paid by city. The output should be as shown below. তো আমার হচ্ছে টেবিলটা হচ্ছে এটা, হ্যাঁ, টেবিল সাপোজ টেবিল পারসন টেবিল, আইডি, নেম, জেন্ডার আছে, স্যালারি, সিটি, এই কলামগুলি আছে এটার মধ্যে। সো আমি এখানে এরকম একটা কোয়েরি রান করতে চাচ্ছি এবং যার আউটপুট হবে এরকম। লন্ডনে আমার কত টাকা স্যালারি যাচ্ছে, নিউ ইয়র্কে কত টাকা স্যালারি যাচ্ছে, সিডনিতে কত টাকা স্যালারি যাচ্ছে। আমি এই টেবিলে কোয়েরি রান করে আমি এটার রেজাল্টটা এরকম পাইতে যাচ্ছি যে লন্ডনে কত টাকা স্যালারি যাচ্ছে সেটার সাম, নিউ ইয়র্কে কত টাকা স্যালারি যাচ্ছে সেটার সাম, আদার্স এগুলো সিডনির সাম। তো রেজাল্টটা হবে এই যে এরকম, লন্ডন এত, নিউ ইয়র্ক এত, সিডনি। তো আমার রিকোয়ারমেন্টসটা কি বুঝা গেছে? রিকোয়ারমেন্টসটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ বুঝেন নাই? বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা নেক্সটে যাচ্ছি। Query for retrieving total salaries by city. এখানে একটা एग्जांपल দেয়া আছে, we are applying some aggregate functions. যে কয়েকটা aggregate ফাংশন দেখালাম তার মধ্যে sum হচ্ছে একটা। এই sum aggregate ফাংশনটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব on salary column and grouping by city column. City column দিয়ে এটা grouping হবে। This effectively adds all salaries of employees within the same city. So same city যতগুলি পার্সনের স্যালারি আছে সেগুলি আসলে সামারাইজ করে আমাকে এই রেজাল্টটা দেখাবে, এই কথাটাই এখানে বলা হচ্ছে।
সো আমরা একটু ট্রাই করি। প্রথমে আমাদের টেবিলটা জেনারেট করতে হবে। সাপোজ একটা টেবিলের নাম দিলাম হচ্ছে স্যালারি। প্রথমত হচ্ছে আইডি, তারপরে হচ্ছে নেম, পার্সন নেম, পার্সনের স্যালারি, ইন্টিজার দিলাম, পার্সনের নেম সাপোজ 100, এই হচ্ছে আমার টেবিল। টেবিল ক্রিয়েট করলাম। এখন আমি এটাতে ডাটা এন্ট্রি করব। স্যালারি টেবিলে প্রথমে সাপোজ আইডি, পার্সনের নাম স্যালারি, সরি সালাম, স্যালারি হবে তারপরে হচ্ছে স্যালারি সাপোজ 2000 টাকা দিলাম, 2000। তারপর সিটি সাপোজ ঢাকা। এরকম আরো কয়েকটা আমি দেব এন্ট্রি। 10টা, ঠিক আছে। আচ্ছা, 10। সালাম জাব্বার, জাব্বারের স্যালারি সাপোজ 2500, আর তার সিটি হচ্ছে কুমিল্লা। এখন অবশ্য আর ও নাই, তারপরে দিলাম। রফিক, তমাল, সালমা, জসিম, রায়হান, শিল্পী, সামাদ, স্বপন নাম দিলাম। সাপোজ তার 3000, 5000, তার হয়তো 1500, 4000, 9000। ঢাকা দিলাম, কুমিল্লা দিলাম, আর কি দিতে পারি, নোয়াখালী একটা দিলাম, চাঁদপুর, কুমিল্লা, কুমিল্লা, নোয়াখালী,
এই হচ্ছে আমার ডাটা, এগুলি সব ইনসার্ট দেই। এখন আমি এখানে সিলেক্ট কমান্ড চালিয়ে দেখবো যে আমার ডাটা সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা। দেখেন আমার ডাটা সঠিকভাবে এন্ট্রি হয়েছে। এখন আমাকে দেখতে হবে আমার কোন সিটিতে কত স্যালারি যাচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। স্যালারি from salary. আচ্ছা, সিটি ওয়াইজ হবে যেহেতু, আগে সিটি দেই। from স্যালারি টেবিল থেকে এখন হবে হচ্ছে গ্রুপ। Group by city. Group by city. এবার দেখেন আমার সিটি অনুযায়ী স্যালারি গুলি চলে আসছে। চাঁদপুর যাচ্ছে 14,000, কুমিল্লা 8,000, ঢাকা 7,000, নোয়াখালী 4,000। তো এখানে যে এই স্যালারিটা আমাকে দেখাচ্ছে, এই চাঁদপুরে যতজন আছে তাদের সামেশন হচ্ছে এগুলি। এখন আমি যদি এটা প্রুভ করতে চাই, আমি একটু হোয়ার ক্লোজ দেই, সিটি সমান সমান নোয়াখালী দিলাম। দেখেন আমরা কিন্তু নোয়াখালীতে 4,000 পাইছি। দেখেন নোয়াখালীতে আমার দুইটাই আছে, 4,000 আমার ক্যালকুলেট হয়ে এটাই আছে। তো অ্যাকচুয়ালি এখানে কোনো ডাউট নাই, এগুলি সিস্টেম থেকে ক্যালকুলেট হয়ে আসে, এখানে রেজাল্ট সঠিকই হয়। এই আবার আমি যদি ঢাকারটা চেক করতে চাই, ঢাকা 5,000 আর 2,000, 7,000 টাকা, 7,000 আসতেছে। তো এই হচ্ছে গ্রুপ বইয়ের ব্যাপারটা। এই এক্সাম্পলটা আমরা দেখলাম। এখানটা নোট দেওয়া আছে, ইফ ইউ omit the group by clause and try to execute the query you will get an error। আমরা যদি এখান থেকে গ্রুপ বাইটা মুভ করে দেই, রিমুভ করে দেই, তাহলে কি হয় ঘটনাটা দেখি। দেখেন এরর চলে আসছে। মেন কথা হচ্ছে যে আমি গ্রুপ ওয়াইজ, আমি যে গ্রুপিং করতেছি, আমি কোন রোটা ধরে গ্রুপিং করতেছি সেটা আমাকে এখানে বলে দিতে হচ্ছে। সো আমরা হচ্ছে সিটি রোটা ধরে গ্রুপিং করতেছি। সো আমি যদি এটা এখানে না দেই, আমার এরর চলে আসবে। এই কথাটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, আমরা যতটুকু দেখাইছি এইটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? একটু কথা বলেন, কারো কোনো কনফিউশন আছে? না ভাই। আচ্ছা, না ভাই, এটুকুর মধ্যে কনফিউশন নাই, কিন্তু আমার কোয়েশ্চেন হলো যে ধরেন আমি চাইতেছি যে এখানে যে স্যালারিটা কয়টা আইটেম আছে, হ্যাঁ, যে আপনি দুইটা আইটেম দেখাইছেন না, আইটেমটাও আমি ইয়ে করতে চাইতেছি, অ্যাড করতে চাইতেছি। আইটেমটা অ্যাড করতে চাইতেছেন বলতে বুঝিনি কথাটা। যেখানে 4,000 আছে, যে নোয়াখালীর 4,000 আছে, তো এটা হ্যাঁ। কোন কয়বার আছে, এটা কি একবারে দেখানো সম্ভব? কয়বার আছে? হ্যাঁ হ্যাঁ, এই Row count. 4,000টা কয়বারে আছে আর কি? এটা কাউন্ট হবে। রো কাউন্ট করেন। যাও তুমি ডাক্তার। এই যে ঠিক আছে। হুম হুম হুম।
বুঝতে পারছি। দ্যাট মিন্স হচ্ছে এখানে বুঝতে পারছি। 3 জন পার্সনের, আর এখানে তো এখানে 3 জন পার্সনের 2 জন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এটার বিষয়ে? আচ্ছা, আগাই দিলে সামনে। I want an SQL query which gives total salaries by city by gender. The output should be as shown below. আচ্ছা, আমাদের টেবিলের মধ্যে তো জেন্ডার ছিল না। আমার টেবিলে হচ্ছে সিটি আছে, আমরা এখন জেন্ডার অ্যাড করে দিতে পারি। আমার স্যালারি টেবিল কাজ করতেছি, তুমি যাও আসো। ইম্পর্টেন্ট জিনিস দেখতেছি। জেন্ডার মার্কেট 50। আচ্ছা, জেন্ডারটা অ্যাড করে দিলাম। এখানে আমরা জেন্ডারটা বসিয়ে দিই। মেল, ফিমেল, সো আমি নতুন কিছু ডাটা এখানে এন্ট্রি দিয়ে দিলাম। দেখেন, আমরা এই যে জেন্ডার কলাম, একটা নতুন একটা কলাম আমরা অ্যাড করলাম। আর এখানে একটু খেয়াল করেন যে কি রিকোয়ারমেন্টসটা এখানে দেওয়া আছে। I want an SQL query which gives the total salaries by city and by gender. The output should be as shown below. হ্যাঁ, লন্ডনে হয়তো মেল ফিমেল দুইটাই আছে, তো মেলের স্যালারি কত, ফিমেলের স্যালারি কত, এটা আপনি জানতে যাচ্ছেন। নিউ ইয়র্কে মেল ফিমেল আছে, এই জিনিসটা আর কি। তো এইখানে আমাকে দিতে হবে জেন্ডার। দেখেন, কুমিল্লাতে অনলি ফিমেল আছে, ঢাকায় অনলি ফিমেল আছে। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্টসটা তো এরকম না। অর্ডার বাই ঢাকা দেন। অর্ডার বাই দিয়ে দিলে অবশ্যই এটা মিলবে। অর্ডার বাই সিটি। এইবার দেখেন, চাঁদপুরে মেল এত, চাঁদপুরে আননোন আছে, ফিমেল নাই। ফিমেল আননোন এরকম আছে। যাই হোক, আমরা তো ডাটাগুলি অতটা গুছিয়ে দেই নাই, কিন্তু মেন বিষয় হচ্ছে, আমার দেখার বিষয় হচ্ছে এখানে আমি বাই সিটি এবং বাই জেন্ডার দুইটা দিয়ে এখানে দেখতেছি। আমার চাঁদপুরে মেলের স্যালারি কত, চাঁদপুরে ফিমেলের স্যালারি কত, আর কুমিল্লা মেল ফিমেল এইভাবে এখানে দেখাচ্ছি। আমরা এখানে 3টা ক্রাইটেরিয়া দিচ্ছি, মেল ফিমেল আননোন সহ দিচ্ছি আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের কোয়েরিটা হবে এরকম। এখানে সিলেক্ট কমান্ডে হচ্ছে আমি সিটি এবং জেন্ডার, আর সামারাইজ হবে হচ্ছে আমার স্যালারিটা, আর গ্রুপিং হবে হচ্ছে বাই সিটি এবং বাই জেন্ডার। তো এটা কি বোঝা গেছে? কোয়েরিটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? সাদুর ভাই, হ্যাঁ, বলছি যে আমি যখন গ্রুপ করব, তখন গ্রুপে যে পরিমাণ কলাম নেব, আমার সামের ক্ষেত্রেও সিলেক্টে সেই পরিমাণ কলাম নিতে হবে, তাই তো?
এখানে মেন কথা হচ্ছে যে এই যে আমরা Hello? কলামগুলি নিচ্ছি, হ্যাঁ এইখানে আপনি যে কোনো কলাম রাখতে পারবেন না। যে কলামগুলি দিয়ে গ্রুপিং করতেছেন সেই কলামগুলি রাখতে পারবেন। আর কলাম যেটা রাখতে পারবেন সেটা হচ্ছে এই যে এগ্রিগেট ফাংশন যে ব্যবহার করছেন, যে কলামটা দিয়ে আপনি হয়তো সামারাইজ করতেছেন, কাউন্ট করতেছেন, এভারেজ বের করতেছেন সেটা। সো গ্রুপের বাইরে এখানে কলাম আপনি রাখতে পারবেন না, ঠিক আছে? এই। যেমন আমি যদি এখানে জেন্ডার না দিতাম, আমি এখানে জেন্ডার দিলাম না, এটাও মুছে ফেলি, বুঝতে সুবিধা হবে। আমি এখানে জেন্ডার দিলাম না, আমি শুধু সিটি রাখলাম, বাট এখানে আমি জেন্ডার দিলাম। এখন কি আসে দেখেন, এখন এরর আসবে, এরর। হ্যাঁ, স্যালারি ডট জেন্ডার, স্যালারি হচ্ছে টেবিলের নাম, জেন্ডার হচ্ছে কলামের নাম, is invalid in an select list because it is not containing in either an aggregate function or the group by clause. এটা একটা aggregate ফাংশনও কন্টেইন করতেছে না, আর এটা গ্রুপ বাই ক্লোজও নাই। সো এটা আপনি এখানে দিতে পারবেন। তো আমরা এটা গ্রুপ বাই ক্লোজে যদি দিয়ে দিই তাহলে ঠিক আছে। এই বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ ওকে, নেক্সট এ যাই। Query for retrieving total salaries by city and by gender, এটা তো আমরা দেখলাম। Multiple by columns in this query we are looking first. আচ্ছা, এই জিনিসটা আমরা অলরেডি দেখে ফেলছি। যেমন সিটি, জেন্ডার, সাম হচ্ছে স্যালারি, টোটাল স্যালারি। এমপ্লয়ি টেবল থেকে দেখানো হচ্ছে গ্রুপ বাই সিটি, জেন্ডার, ঠিক আছে? এই কোয়েরিটাই আমরা যেটা এখানে রেডি করলাম, গ্রুপ বাই সিটি, জেন্ডার। আচ্ছা, I want an SQL query which gives total salaries and total number of employee by city and by gender as shown below. এটা ওই একটু আগে আমরা যেটা দেখছিলাম আর কি, হ্যাঁ শিবলুদা বলছে। শিবলুদা, হ্যাঁ, যেটা বলছে আর কি। কাউন্ট দিতে পারি, এই যে কুমিল্লা ফিমেল 2 জন এমপ্লয়ি আছে, এই পরিমাণ স্যালারি আছে। এই এক্সাম্পলটা ওইটা কোয়েরিটা সিটি, জেন্ডার, সাম, টোটাল স্যালারি আর হচ্ছে কাউন্ট আইডি এস টোটাল এমপ্লয়ি। এই কোয়েরিটাই আমরা দেখলাম। দেখেন তো এই কোয়েরিটা আপনাদের বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? সেম জিনিসটাই আমরা এখানে লিখছি, বোঝা যাচ্ছে? কারো বুঝতে অসুবিধা হয়েছে এটা? সাইদুর ভাই, হ্যাঁ বলেন। আমরা যে ওই ইসে যান, ওই পিডিএফটা জানতো, ওই যে স্লাইডটা জান, এই যে আমরা অ্যাজ ব্যবহার করছি, এটা কি ব্যবহার করতে পারি আবার নাও করতে পারি, তাই তো? এটা এসকিউএল সার্ভার, এটা অপশনাল। হ্যাঁ, অ্যাজ মানে হচ্ছে যে এই যে আমি স্যালারি লিখলাম বা এখানে আমি টোটাল স্যালারি লিখি, এটা এই নামটা আপনার কলামের নামের সাথে মিল না থাকলেও হবে, সমস্যা নেই, মিল থাকতে হবে, ম্যান্ডেটরি না। সো এইখানে অ্যাজ আপনি দিতে পারেন, অ্যাজ। অ্যাজটা আমাদের এসকিউএল সার্ভারে হচ্ছে অপশন, অ্যাজ না দিলেও কাজ করবে। এছাড়া কোয়েরিটা বোঝা গেছে তো? আচ্ছা, ফিল্টারিং গ্রুপস where clause is used to filter rows before aggregations, whereas having clause is used to filter groups after aggregations. The following two queries produces the same result. এখানে আরেকটা বিষয় আসছে, হ্যাভিং। তো নিচে এক্সাম্পলটা দেখেন, ফিল্টারিং rows using where clause before aggregations take place. এখানে এগ্রিগেশন ব্যবহার করা হয়েছে, প্লাস হচ্ছে হোয়ার ক্লোজ ব্যবহার করা হয়েছে। আর এখানে হোয়ার ক্লোজ ব্যবহার করা হয় না, এখানে হ্যাভিং ক্লোজ ব্যবহার করা হয়েছে।
তো মূলত এইখানে আমার শেখার বিষয়টা হচ্ছে হ্যাভিংটা। আর দেখেন আমার টপিকসটা দেওয়া আছে ফিল্টারিং গ্রুপস। তো এই হ্যাভিং এর পারপাসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ওইখানে এক্সাম্পলে যেটা দেওয়া আছে ওটা দিয়ে হ্যাভিং এর পারপাসটা একটু ক্লিয়ার আসবে না। আমি দেখাচ্ছি আপনাদের। সাপোজ সিটি, এটা দরকার নাই। এখন আমি দেখতে চাচ্ছি আমার কোন সিটির স্যালারি 5,000 টাকার উপরে। বুঝে গেছে? কোন সিটির স্যালারি আমার 5,000 টাকার উপরে। এখন আমি যদি এখানে হোয়ার ক্লোজ ব্যবহার করি, where salary is greater than 5,000 এইভাবে। জি আচ্ছা, এটা এক্স্যাক্টলি হবে না, কারণ এখানে আপনার এক্স্যাক্টলি আমরা তো এটা পার্সনেরটা চলে আসবে, ঠিক আছে? সে আমার পার্সনের তো স্যালারি 5,000 এর উপরে হয়তো একজনের বা দুইজনের আছে, মানে আমার এক্সপেক্টেড রেজাল্ট এখানে আসবে না। দেখেন আমার 5,000, আমার অনলি 4,000 একজন আছে, আর বাকি সবাই তো 5,000 এর উপরে, সবগুলি সিটি কিন্তু 5,000 এর উপরে। কিন্তু আমি যদি দেই স্যালারি গ্রেটার দেন 5,000, সেটা কি আসবে? একটা আসতেছে, তাইলে আমার কি একুরেট রেজাল্ট আসতেছে? না 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 একুরেট রেজাল্ট আসতেছে না। সো এটা প্রপার ওয়ে না। এই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে হ্যাভিং। স্যালারি গ্রেটার দেন 5,000। এবার দেখেন সবগুলি আসছে। আমার ওই যে নোয়াখালী 4,000 ছিল, ওইটা ছাড়া বাকিগুলি কিন্তু চলে আসছে। আমার কি এক্সপেক্টেড রেজাল্ট এবার আসছে না? আসছে। হ্যাঁ 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 এখন এই আউটপুটটা আমি কি এই যে হ্যাভিং কলাম ছাড়া আনতে পারবো? সম্ভব? না না কোনোভাবে সম্ভব? এটা এই আউটপুটটা হ্যাভিং কলাম ছাড়া আনা সম্ভব? সম্ভব না, না তাহলে সম্ভব না। আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই হ্যাভিং কলামটা ব্যবহার করতে হবে। আর এক্সাম্পলে যেটা দেওয়া আছে দেখেন, ফিল্টারিং রোজ ইউজিং হোয়ার ক্লোজ বিফোর এগ্রিগেশনস টেক প্লেস। আচ্ছা, হোয়ার ক্লোজ দিল হোয়ার সিটি সমান সমান লন্ডন। আমি দেই, এখানে একটা ভুল আছে, বিষয়টা আসলে সঠিক নাই। সিটি সমান সমান দিলাম ঢাকা। আচ্ছা, ঢাকা ঢাকা হয়ে ভুল গেছে। হয়েছে, ঢাকা ভুল করেছে। ঢাকা 7,000। এই আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেখানে হোয়ারের মধ্যে না লিখে এটা হ্যাভিং এ লেখা হয়েছে। সেম আউটপুটে আসছে, কিন্তু আসলে আমার হ্যাভিং এর পারপাস এটা না। এটা আমি তো এটার জন্য আমার হ্যাভিং এর দরকার নেই, আমি এটা হোয়ার ক্লোজ দিয়ে আমি বের করতে পারি। তো এটার জন্য আমার হ্যাভিং এর দরকার নেই। হ্যাভিং এর পারপাসটা কি? হ্যাভিং এর পারপাস হচ্ছে ওই যে ওইটা আমি আগে যেটা আপনাদের দেখাইলাম, এটা যে আমি স্যালারি হ্যাঁ, এই যে সিটি ওয়াইজ সামারাইজ যে স্যালারিটা আসছে, এটার উপরে আপনি আবার ফিল্টার করতে যাচ্ছেন। এটা অলরেডি ফিল্টার, সামারাইজ হয়ে ডাটাটা আসছে এবং গ্রুপিং হয়ে আসছে, এটাকে আবার আপনি ফিল্টার করতে যাচ্ছেন, তখন হচ্ছে আপনার হ্যাভিং। সো হ্যাভিংটা অলওয়েজ এগ্রিগেট ফাংশনের উপর হয়। হ্যাভিং
সুন্দর হয়েছে। তো এখানে একটা বিষয় আছে, হোয়ার ক্লোজটা অবশ্যই হচ্ছে গ্রুপ বয়ের আগে আমরা ব্যবহার করি, আর হ্যাভিংটা ব্যবহার করি হচ্ছে গ্রুপ বয়ের পরে। এখন আমার যদি হোয়ার ক্লোজ এখানে প্রয়োজন হয় তখন আমি দিতে পারি, যেমন হোয়ার সিটি সমান সমান, বা আমি সাপোজ স্যালারি যাদের 3000-এর উপরে তাদেরটা নিলাম। 3000-এর উপরে স্যালারি, আর এইখানে হয়তো একটাই আছে, বা আমি এখানে হয়তো 2500 দিতে পারি, রেজাল্টটা বুঝে যাবে। না আচ্ছা, সো খেয়াল রাখবেন হোয়ার ক্লোজটা সবসময় গ্রুপ বয়ের আগে আর হ্যাভিংটা গ্রুপ বয়ের পরে ব্যবহার, এই হচ্ছে বিষয়। আচ্ছা, performance standpoint. From a performance standpoint, you cannot say that one method is less efficient than other. SQL Server Optimizer analyze each statement and select an efficient way of execution. Actually, having আর where এর মধ্যে যে পারফরম্যান্সের যে ইস্যুটা, এটা অ্যানালাইসিস করার কোনো লাভ নেই, কারণ দুইটা আমরা ডিফারেন্ট পারপাসে ব্যবহার করি। আমি হ্যাভিং এর কাজ হোয়ার দিয়ে করতে পারবো না, সোজা কথা। আমি যে হ্যাভিং এর কাজটা আমি এখানে করতেছি, এই কাজটা আমি চাইলেও হোয়ার দিয়ে করতে পারবো না। তো হোয়ারের কথা এখানে বলে লাভ নেই, আর এটার সাথে হোয়ারের সাথে এটা কম্পেয়ার করে লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, it is also possible to combine where and having. আমরা where আর having কম্বাইন করতে পারি। কম্বাইন বলতে, আমার যদি এখানে ডাটা অনেক বেশি থাকতো, আমি হয়তো আমার এখানে যে ইয়াটা আসতেছে, সিনারিওটা আসতেছে, এখানে 3-4টা সিটির উপরে আসছে, আমি হয়তো একটা সিটি বাদ দিতে চাইতে পারি। আমি হয়তো হোয়ার ক্লোজে লিখলাম একটা সিটি হয়তো আমি বাদ দিলাম, আমি ঢাকা বাদ দিয়ে হচ্ছে, আমি এটা দেখি, দেখেন ঢাকা বাদ, বাকি 3টা সিটি আসছে, এবং এগুলির মধ্যে এখন আমি কম্পেয়ার করি। হ্যাভিং দিলাম 5-এর উপরে, দ্যাট মিন্স উপরে 2টা আসবে, 4। আচ্ছা, তো বোঝা গেছে তো, বিষয়টা ক্লিয়ার হয়েছে না? হোয়ার আর হ্যাভিং এর যে ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে? ওকে, জি ভাই। আচ্ছা, ডিফারেন্স বিটুইন হোয়ার এন্ড হ্যাভিং ক্লোজ, এটার একটা সামারাইজ ডিফারেন্স, আমরা ফাইনালি ডিফারেন্সটা দেখি। হোয়ার ক্লোজ ক্যান বি ইউজড উইথ সিলেক্ট, ইনসার্ট এন্ড আপডেট স্টেটমেন্ট, whereas having clause can only be used with select statement. সিলেক্ট, শুধুমাত্র আপনি সিলেক্ট স্টেটমেন্টের সময় হ্যাভিং ক্লোজটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আর হোয়ার ক্লোজটা আপনি ইনসার্ট, আপডেট, সিলেক্ট এই 3টার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। গেল একটা। আর সেকেন্ড, হোয়ার ফিল্টার রোজ বিফোর অ্যাগ্রিগেশনস, গ্রুপিং এর আগে হচ্ছে হোয়ার ক্লোজটা ফিল্টারিং করে, whereas having filtered groups after the aggregations are performed. বিষয়টা হচ্ছে কি, এইখানে যে হোয়ার ক্লোজটা, সে কিন্তু এই যে অ্যাগ্রিগেশন, এটা পারফর্ম করার আগেই সে ফিল্টার করে ফেলে, দেন এই ফিল্টার বাদ দেওয়া যে ভ্যালুগুলি থাকে সেটার উপর হচ্ছে অ্যাগ্রিগেশন হয়। এখন এই অ্যাগ্রিগেশনের উপরে যদি আপনি ফিল্টার করতে চান, তখন হচ্ছে হ্যাভিং, দ্যাট মিন্স হ্যাভিং এর ফিল্টারটা হয় অ্যাগ্রিগেশনের পরে। এই কথাটাই এখানে বোঝানো হয়েছে, হোয়ার ফিল্টার রোজ বিফোর অ্যাগ্রিগেশন, অ্যাগ্রিগেশনের আগেই সে ফিল্টারিং করে ফেলে, whereas having filter
filters groups after the aggregations are performed. মূলত হ্যাভিং দ্য গ্রুপ রে ফিল্টার করে, আর গ্রুপ যেহেতু ফিল্টার করবে সো এগ্রিগেশনের পরেই এটা করতে হবে, বিষয়টা হচ্ছে তা। 3 নম্বরে অ্যাগ্রিগেট ফাংশনস ক্যান নট বি ইউজড ইন দ্য হোয়ার ক্লোজ। আমরা হোয়ার ক্লোজে চাইলেও অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করতে পারবো unless it is in a subquery contained in a having clause. অত সাবকুয়েরির মধ্যে হ্যাভিং ক্লোজ আছে তখন আপনি পারবেন, whereas aggregate functions can be used in having clause. বিষয়টা হচ্ছে এরকম, এই যে আমি aggregate ফাংশন ব্যবহার করতেছি হ্যাভিং ক্লোজের মধ্যে, এই সেম কাজটাকে আমি where এর মধ্যে করতে পারি কিনা দেখি তো। এই যে এইভাবে এটা করা যায় কিনা। এরর চলে আসছে। সো হোয়ার ক্লোজের ক্ষেত্রে আমরা অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করতে পারবো না, কিন্তু হ্যাভিং এর ক্ষেত্রে পারবো, এই কথাটা এখানে বলা হয়েছে। অ্যাগ্রিগেট ফাংশনস ক্যান নট বি ইউজড ইন দা হোয়ার ক্লোজ, আর হ্যাভিং ক্লোজ whereas অ্যাগ্রিগেট ফাংশনস ক্যান বি ইউজড ইন হ্যাভিং ক্লোজ। সো আমরা হ্যাভিং ক্লোজের ক্ষেত্রে অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করতে পারবো, হোয়ার ক্লোজের ক্ষেত্রে অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করতে পারবো না। এই হচ্ছে তার এক্সাম্পল। তো এই হলো আমাদের গ্রুপ বাই লেসনটা। সো যতটুকু আলোচনা করছি এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? একটু কথা বলেন। না ভাইয়া, সব ঠিকঠাক বুঝেছি। বুঝছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হোয়ার ক্লোজ, হ্যাভিং ক্লোজ একটু কনফিউশন থাকে অনেকের অনেক সময়, তো আশা করি বোঝা গেছে। তো আজকে মোটামুটি এইটুকুই থাকুক, আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করেন এগুলি ভাষায়, আর কোথাও কোনো প্রবলেম হলে বা বুঝতে অসুবিধা হলে নেক্সট টাইম এটা আলোচনা করেন।